পর্বে সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাই। আচ্ছা, মানব সমাজে খুব শক্তিশালী আর একদম মৌলিক একটা স্তম্ভ কি হতে পারে, তা কি কখনো ভেবে দেখেছি আমরা? হ্যাঁ, ঠিক ধরেছেন, লাইব্রেরি বা গ্রন্থাগার। যুগ যুগ ধরে জ্ঞান সংরক্ষণ আর শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে বিবর্তিত হয়েছে আর এদের নানা রূপই বা কেমন, আজ আমরা সেই দারুণ আকর্ষণীয় ইতিহাসটাই জানব। চলুন শুরু করা যাক। তো একেবারে শুরুতেই পিটার ব্রফির এই চমৎকার উক্তিটা একটু খেয়াল করলে দেখা যায় তিনি খুব বাস্তব একটা কথা বলেছেন। অনেকেই হয়তো মনে করতে পারেন এই ডিজিটাল যুগে এসে লাইব্রেরির দিন বোধহয় শেষ, কিন্তু অবাক করা বিষয় হল নানা সময়ে এমন নেতিবাচক কথাবার্তা উঠলেও লাইব্রেরি কিন্তু হাজার হাজার বছর ধরে বুক ফুলিয়ে টিকে আছে। কিভাবে? ওই যে নিজেদের প্রতিনিয়ত বদলানোর মাধ্যমে। ওরা ঠিক জানে কিভাবে নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়। ১৯ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন সমাজের কাঠামো পাল্টাচ্ছে, তখন লাইব্রেরির ধারণাতেও কিন্তু একটা বড়সড় বিপ্লব চলে আসে। বিশেষ করে শিল্প বিপ্লবের পর লাইব্রেরি আর শুধু মুষ্টিমেয় কিছু মানুষের ব্যক্তিগত সংগ্রহশালা হয়ে থাকেনি, বরং এটা হয়ে ওঠে সবার জন্য একেবারে উন্মুক্ত একটা গণতান্ত্রিক সামাজিক প্রতিষ্ঠান। এর প্রধান লক্ষ্যই হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় শিক্ষা আর জ্ঞান পৌঁছে দেওয়া। আজকের এই পর্বে মূলত ৫ ধরনের লাইব্রেরি নিয়ে কথা বলা হবে। এগুলো হল জাতীয় গ্রন্থাগার, একাডেমিক গ্রন্থাগার, পাবলিক লাইব্রেরি, বিশেষায়িত গ্রন্থাগার এবং ডিজিটাল ও ভবিষ্যৎ লাইব্রেরি। ১ নম্বর, ঐতিহ্য সংরক্ষণের প্রধান জায়গা, জাতীয় গ্রন্থাগার। সত্যি বলতে একটা জাতীয় গ্রন্থাগারের দায়িত্ব কিন্তু পাহাড় সমান। সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলা এই লাইব্রেরিগুলোর মূল কাজই হল ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবজাতির স্মৃতি আর অমূল্য রেকর্ডগুলোকে খুব সযত্নে সংরক্ষণ করা। মানে এটা হলো একটা দেশের পুরো সাহিত্যিক আর সাংস্কৃতিক সম্পদের একটা বিশাল রক্ষা কবচ। এর পাশাপাশি তারা জাতীয় গ্রন্থপুঞ্জি তৈরি থেকে শুরু করে গোটা লাইব্রেরি সিস্টেমকে পেশাদার নেতৃত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও করে থাকে। এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য। সাধারণত জাতীয় গ্রন্থাগারগুলো কাউকে বাড়িতে বই নিয়ে যাওয়ার জন্য ধার দেয় না, সেখানে বসেই পড়তে হয়। কিন্তু ঐতিহাসিক কারণে এই লাইব্রেরিটি স্থানীয় সদস্যদের বই ধার দেওয়ার একটা অত্যন্ত বিরল সুবিধা দিয়ে থাকে, যা সত্যিই একেবারে ব্যতিক্রম। আর এদের সংগ্রহে আছে ২২ লক্ষেরও বেশি বই, সাথে রয়েছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় সংগ্রহের মতো একদম দুর্লভ সব উপহার। এরপর আসে ২ নম্বর ক্যাটাগরি, একাডেমিক লাইব্রেরি ব্যবস্থা। চলুন দেখি কিভাবে এই ব্যবস্থাটা ধাপে ধাপে কাজ করে। এখানে মূলত ৩টে স্তর আছে। একদম শুরুতে স্কুল লাইব্রেরি। এটা ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি শিশুদের কল্পনা শক্তির বিকাশে সাহায্য করে, যেখানে লাইব্রেরিয়ান অনেকটা শিক্ষকের মতোই গল্প শোনান। এরপর আসে কলেজ লাইব্রেরি, যা বয়ঃসন্ধিকালীন তরুণদের নিজে নিজে শিখতে বা স্বশিক্ষায় মারাত্মকভাবে সাহায্য করে। আর একেবারে শেষে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, যা উচ্চতর গবেষণা আর একদম নতুন নতুন জ্ঞান সৃষ্টির পথটাকে মসৃণ করে দেয়। হার্ভার্ডের সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম এলিয়ট বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল একটি বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড। কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। একটা বিশ্ববিদ্যালয় কতটা ভালো তা প্রায়শই বিচার করা হয় তাদের লাইব্রেরির সংগ্রহ কতটা সমৃদ্ধ তার উপর ভিত্তি করে। সত্যি বলতে একটা ভালো লাইব্রেরি ছাড়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন একেবারে প্রাণহীন। বিশ্ববিদ্যালয়ের গবেষক আর পণ্ডিতদের জন্য এই লাইব্রেরিগুলো দারুণ সব আধুনিক সেবার ব্যবস্থা করে। এখানে শুধু বই ধার দেওয়াই শেষ কথা নয়, বরং গ্রন্থপঞ্জি তৈরি থেকে শুরু করে সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশন বা বাছাইকৃত তথ্য বিতরণের মতো চমৎকার সব সার্ভিস থাকে। তার মানে একজন গবেষকের ঠিক কী প্রয়োজন হতে পারে তা আগে থেকেই বুঝে নিয়ে একদম প্রাসঙ্গিক তথ্যগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয়। ২০%, এই সংখ্যাটা খুব ভালোভাবে খেয়াল রাখা দরকার। রাজ কমিটির সুপারিশ অনুযায়ী একটা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের অন্তত ২০% শুধু লাইব্রেরির জন্যই বরাদ্দ করা উচিত। সহজেই বোঝা যায় এই বিশাল জ্ঞানভাণ্ডারগুলোকে ঠিকমতো সচল রাখতে সঠিক অর্থায়নের আসলে কোনো বিকল্পই নেই। ৩ নম্বর ক্যাটেগরি, সকলের জন্য সাধারণ গ্রন্থাগার, যাকে আমরা খুব পরিচিত ভাষায় বলি পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরির আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল
1995 সালের ইউনেস্কো ইশতেহার। এই ইশতেহারটা একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে পাবলিক লাইব্রেরি শুধু সময় কাটানো বা বিনোদনের জায়গা নয়, বরং এটা হলো তথ্য, শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে মানুষের একটা একদম বেসিক অধিকার। বয়স, লিঙ্গ, ধর্ম বা সামাজিক স্ট্যাটাস এসব কোনো কিছুরই ভেদাভেদ নেই এখানে। সমাজে শান্তি আর জ্ঞানভিত্তিক সংস্কৃতির বিকাশে এর অবদান আসলেই অপরিসীম। জ্ঞানভিত্তিক একটা সমাজ গড়তে পাবলিক লাইব্রেরি ঠিক কিভাবে কাজ করে, এখানে তার একটা নিখুঁত রূপরেখা রয়েছে। ভারতের জাতীয় জ্ঞান কমিশন ঠিক এই ভূমিকাগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতির বিকাশ, এমনকি একদম প্রান্তিক পর্যায়ের কৃষকদের বা পর্যটনের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক তথ্য সরবরাহ করার মাধ্যমে একটা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেও এর জুড়ি মেলা ভার। আচ্ছা, পাবলিক লাইব্রেরি আর বিশেষায়িত লাইব্রেরির পার্থক্যটা কিন্তু বেশ চমৎকার। একদিকে পাবলিক লাইব্রেরি বিশাল একটা ক্যানভাস নিয়ে সমাজের সবার জন্য তার দরজা খোলা রেখেছে, যেখানে জোর দেয়া হয় আজীবন অনানুষ্ঠানিক শিক্ষার ওপর। অন্যদিকে বিশেষায়িত বা স্পেশাল লাইব্রেরিগুলো কাজ করে একদম নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের জন্য, এবং তাদের ফোকাস থাকে খুবই নির্দিষ্ট আর সূক্ষ্ম বিষয়ের ওপর। আর এভাবেই আমরা চলে আসি 4 নম্বর ক্যাটাগরিতে, বিশেষায়িত তথ্যকেন্দ্র বা স্পেশাল লাইব্রেরি। এই কেন্দ্রগুলো হয় অসম্ভব রকমের বাস্তবমুখী আর ব্যবহারিক কেন্দ্রিক। ধরুন একটা বড় হাসপাতাল, কোনো বাণিজ্যিক সংস্থা বা বিশাল কোনো শিল্প কারখানা, তাদের ঠিক কী ধরনের স্পেসিফিক ডেটা বা তথ্য প্রয়োজন, এই লাইব্রেরিগুলো তা খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করে। এরপর তারা ক্রিটিক্যাল রিভিউ, রিপোর্ট বা সূচি তৈরি করে। সোজা কথায় গবেষণাকে উৎসাহ দেওয়ার জন্য ব্যবহারকারী কিছু চাওয়ার আগেই তারা প্রয়োজনীয় সব হালনাগাদ তথ্য একেবারে রেডি করে রাখে। এবং সবশেষে 5 নম্বর, বর্তমান আর ভবিষ্যতের চমক, ডিজিটাল, ভার্চুয়াল এবং হাইব্রিড লাইব্রেরি। ফ্রান্সিস মিক্সার এই ভবিষ্যৎ দর্শনটা একবার ভেবে দেখার মতো। তার মতে আধুনিক লাইব্রেরিগুলো আর শুধু বড় বড় ইট পাথরের ভবনে আটকে থাকবে না, বরং এগুলো হবে সম্পূর্ণ ইলেকট্রনিক। বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ তার নিজের কমিউনিকেশন ডিভাইসেই একদম নিজের পছন্দ আর প্রয়োজন মতো একটা আস্ত লাইব্রেরি পেয়ে যাবে, একেবারে হাতের মুঠোয়। তো আজকের এই পর্বের শেষে একটা গভীর ভাবনার বিষয় দিয়ে শেষ করা যাক। প্রযুক্তির এই রকেট গতির যুগে লাইব্রেরিগুলোকে টিকে থাকতে হলে নিজেদের পুরনো আর সোনালী ঐতিহ্যকে যেমন ধরে রাখতে হবে, তেমনি নতুন উদ্ভাবনকেও সাহসের সাথে বরণ করে নিতে হবে। কিভাবে তারা এই ট্র্যাডিশন আর টেকনোলজির মাঝে একটা নিখুঁত ব্যালেন্স তৈরি করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, সেটাই এখন সবচেয়ে বড় আর রোমাঞ্চকর চ্যালেঞ্জ। আজকের এই বিশ্লেষণ পর্বটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই জ্ঞান অনুসন্ধানে আমাদের সাথেই থাকবেন।